ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে এটা সবচেয়ে বড় খবর, যেটা চারিদিকে চর্চার বিষয়, বিশেষত কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং ভারতীয় ফুটবলে এটা চর্চার বিষয়, সেটা হচ্ছে আপুইয়া। আপুইয়া কোথায় যাবে, কে আপুইয়াকে নিয়েবে, এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা। তো প্রচুর কিছু খবর বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথাবার্তায় আসবো। কিন্তু তার আগে বলতে, যারা এখন অব্দি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করেনি, অবশ্যই কিন্তু ফলো করে নিও। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কারণ সেখানে আমরা সবকিছু পোস্ট করে দিই। এছাড়া আরেকটা আপডেট দিই, যারা ফুটবল সমর্থক তাদের জন্য ক্যাজুয়াল ক্লেইডার বলে কিন্তু একটা অনলাইন ওয়েবসাইট রয়েছে, যারা কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ভারতীয় ফুটবলের বিভিন্ন রকম টি শার্ট সেল করে। এছাড়া আরো অন্যান্য ডিজাইনিং বাঙালি টি শার্টও কিন্তু তারা সেল করে। ডেসক্রিপশনে তাদের লিঙ্কটা দেওয়া রয়েছে। তো যারা যারা কিনতে চাও, সেই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই পারচেস করতে পারো। এবং তার সাথে ফ্যান্ডাম 5 FANDOM অল ক্যাপিটালে লিখে তার সাথে 5 লিখে প্রোমো কোডটা যদি ইউজ করো, তাহলে 5% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে যে কোনো পারচেসে। তো যারা যারা কিনতে যাও, অবশ্যই তাড়াতাড়ি চলে যাও লিঙ্কে এবং গিয়ে সেখান থেকে কিনে নাও। তো এবার চলে আসি মেন আপডেটগুলোতে। তো শুরু করি বেঙ্গল ফুটবল দিয়ে। তো বেঙ্গল ফুটবলের কথা বলি, তো সিনিয়র ন্যাশনাল ওমেন্স চ্যাম্পিয়নশিপ এই মুহূর্তে কিন্তু হচ্ছে, আর সেইটাতে সেমিফাইনালে ওয়েস্ট বেঙ্গলের টিম উঠেছে। তো আগামীকাল কিন্তু সেমিফাইনাল রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে হরিয়ানা, যারা কিন্তু গ্রুপ এ টপার হয়েছে। তো আগামীকাল সবাই বেঙ্গল ওমেন্স টিমকে সাপোর্ট করে, যাতে একটা ভালো পারফরমেন্স করে জিতে যেন ফাইনালে যেতে পারে। আর যেহেতু কলকাতাতে হচ্ছে, কিশোরবাদী স্টেডিয়ামে কিন্তু ফাইনালটা রয়েছে, সেমিফাইনালটা রয়েছে। তো যারা যারা দেখতে যেতে চাও, তো অবশ্যই কিন্তু যেতে পারো। তো এবার চলে আসি মেন আপডেটে, আপুইয়ার কথায়। কিন্তু তার একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে নাওচা সিংকে নিয়ে একটা রিউমার বেরিয়েছিল, নাওচা সিং কেরালা ব্লাস্টার্স ছেড়ে বেরিয়েছে। তো বলে রাখি, নাওচা সিং এর সাথে কিন্তু আরো 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। তো নাওচা সিং এই মুহূর্তে কিন্তু কোথাও যাচ্ছে না। তো এবার আসি আপুইয়ার কথায়। তো গত পরশুদিন রাত থেকে আপুইয়া শোনা যাচ্ছে যে আপুইয়াকে ইস্টবেঙ্গল অফার করেছে, ইস্টবেঙ্গল চাইছে। খুব ভেতরে ভেতরে কাজকর্ম চলছিল বা কথাবার্তা কিন্তু ওর সাথে চলছিল। বাট এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, আপুইয়াকে নাকি ইস্ট বেঙ্গলের থেকেও বড় অঙ্কের অফার করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো বলেছিলাম মোহনবাগান কিন্তু জিকসানের প্রতি একটা ইন্টারেস্টেড ছিল। তো হয়তো সেই জায়গা থেকে জিকসান হয়তো বেরোবে না, জিকসানকে হয়তো কেরালা রেখে দেবে, বা অন্য কোনো টিমও হয়তো জিকসানকে চাইছে, এরকম একটা কিছু ব্যাপার ছিল। সেই জন্য হয়তো এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে যে আপুইয়ার জন্য নাকি অল আউট যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যদিও এই খবরের মানে কতটা দূর গেছে বা কত দূর অবধি কথাবার্তা হয়েছে, সেইটা সম্পর্কে আমাদের আইডিয়া নেই। তবে যেইটুকু জানতে পেরেছি, ইস্টবেঙ্গল আপুইয়ার সাথে যেইটুকুনি কথা বলেছে বা ওকে যতটা অফার করেছে ট্রান্সফার ফিস ছাড়াও এক্সট্রা, তার ডাবলের কাছাকাছি নাকি অফার মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে আপুইয়ার কাছে গেছে। তো আপুইয়াকে নিতে গেলে কিন্তু একটা ট্রান্সফার ফি তো দিতেই হবে। মোটামুটি ধরে নেওয়া যায় যে 3 কোটির কাছাকাছি তো ট্রান্সফার ফিস মুম্বাইকে দিতেই হবে। যদি আপুইয়া মানে নিতে পারে, তার সাথে কিন্তু স্যালারিও আছে। তো সেখান থেকে একটা হিউজ। আর আপুইয়া এই মুহূর্তে বলা যায় যে ইন্ডিয়ার টপ মোস্ট যত সিডিএম আছে, জিকসান আর আপুইয়া এই দুজনই এই মুহূর্তে রয়েছে। তো সেখান থেকে যদি আপুইয়াকে নিতে পারে, তাহলে তো একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। কারণ সামনে কিন্তু AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 রয়েছে মোহনবাগানের জন্য, আর সেখানের জন্য কিন্তু মোহনবাগান মেনলি টিমটাতে নজর দিয়েছে, যাতে সেখানে একটা ভালো পারফরমেন্স করতে পারে। তো সেই জন্যই কিন্তু আপুইয়াকে নেওয়া চেষ্টা করে। ইস্টবেঙ্গল যে অফার করেছিল, কথাবার্তা বলেছিল, কিন্তু তার থেকে মোহনবাগানের অফার বেটার। তো যদি সবকিছু যতদূর জানতে পেরেছি বা যতদূর খবর, যদি সবকিছু ঠিকঠাক থাকে, খুব একটা যদি মানে একদম চেঞ্জেস না হয় বা অঘটন কিছু না ঘটে, তাহলে হয়তো ট্রান্সফার উইন্ডো ওপেন হলে আপুইয়া মোহনবাগান সুপার জায়ান্টেই জয়েন করতে পারে। তো এটাই দেখা যে ইস্টবেঙ্গল যেহেতু ওকে চাইছিল, ইস্টবেঙ্গল কতটা দূর যেতে পারে, বা যেটা মেন ব্যাপার এজেন্টকে কনভিন্স করা, প্লেয়ারকে কনভিন্স করা, সেই কনভিন্সটা কতটা করতে পারে সেটাই হচ্ছে ব্যাপার। কারণ মোহনবাগান যেন একটা স্টার টিম, সেখানে ন্যাশনাল টিমের প্রচুর প্লেয়ার রয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, যে কোনো প্লেয়ারকে অ্যাট্রাক্ট করার জন্য। যেহেতু সাল রয়েছে, থাপা রয়েছে, আনোয়ার আলী রয়েছে, বিশাল গেদ রয়েছে, মনবীর রয়েছে, লিস্টান রয়েছে, সবাই রয়েছে। তো সেখান থেকে আপুইয়ার ইনক্লুশন হওয়াটা খুব একটা যে কঠিন সেটা না। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু একটু হলেও টাফ। যদিও ইস্টবেঙ্গলের কাছে কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে, যেহেতু তারাও কিন্তু AFC কম্পিটিশনে পার্টিসিপেট করছে। কিন্তু ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে যেটা ম্যাটার করে, সেটা হচ্ছে পয়সা। তো সেই জায়গা থেকে অবশ্যই যে বেশি দেবে তার দিকেই যে কোনো প্লেয়ার ঝুঁকবে, প্লাস এজেন্ট তো রয়েছেই। তো সেখান থেকে দেখা যাক যে আলটিমেট কি হয়, আপুইয়া কাদের আসে, ইস্টবেঙ্গল না মোহনবাগান, নাকি মুম্বাই সিটিতে থেকে যায়। তো সেটার জন্য কিন্তু এখনো
সময় হয়নি, আরো কিছুদিন ওয়েট করতে হবে, কারণ এত তাড়াতাড়ি ডিসিশন জানিয়ে দেওয়া উচিত নয়। তো এটা ছিল আপুইয়ার খবর। তো এবার চলে আসি বাকি আপডেটগুলোতে। তার মধ্যে বলে দিই আইজল এফসি থেকেও কিন্তু বেশ কিছু প্লেয়ার এবার আইএসএল আসছে। তার মধ্যে আইজলের গোলকিপার নোরা ফার্নান্ডেজের সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্স কন্ট্রাক্ট করে নিয়েছে। তো কেরালা ব্লাস্টার্স কিন্তু এই মুহূর্তে সব ইয়ং প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু টিম সাজাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল ভালো দিক কেরালার জন্য, যে সব ইয়ং প্লেয়ার, কারণ ওদের যতগুলো গোলকিপার আছে সবকটাই কিন্তু বিলো 25 এজ। তো এবার একটু ইন্ডিয়ান ফুটবলের কথা বলি, মানে ন্যাশনাল টিমের কথা। তো ন্যাশনাল টিমের তো টোটাল 41 জনের স্কোয়াড পাবলিশ করেছিল এআইএফ এর তরফ থেকে, ইউএস টিমে। তো সেখান থেকে বলে রাখি যে কারা কারা ইনজুরির জন্য এই স্কোয়াডে থাকছে না। তার মধ্যে আকাশ মিশ্রা, যেন এসিএল ইনজুরি হয়েছে, রোশন সিং, দীপক টাংরি, ভিভিন মোহনান, খুব একটা ভালো প্লেয়ার ছিল, রালতে মানে লালেংমায়া রালতে ও নিজেকে সরিয়ে নিয়েছে ইনজুরির জন্য, ওর ইউনিভার্সিটি এক্সাম রয়েছে। মোহাম্মদ ইয়াসির ইনজুর্ড, ইজাক ইনজুর্ড, লাললিন জুয়ালা লালবেইকিয়া ও কিন্তু ইনজুর্ড, এবং রাহুল কেবি। তো এই প্লেয়ারদেরকে কিন্তু পাচ্ছে না ন্যাশনাল টিমের স্কোয়াডে, মানে কুয়েত এবং কাতারের সাথে যেই ম্যাচ দুটো রয়েছে এই দুটো ম্যাচে কিন্তু পাবে না। তো এবার আসি একটু কলকাতা ফুটবলের কথা। তো কলকাতা লিগ তো খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, 25শে জুন থেকে মোস্ট প্রবাবলি সিএফএল প্রিমিয়ার ডিভিশন শুরু হতে চলেছে, এবং সব টিমই কিন্তু টিম গোছাতে শুরু করেছে। বাট এবছর মানে গত বছর ফার্স্ট ডিভিশন থেকে এবছর কিন্তু প্রিমিয়ারে উঠেছে সুরুচি সংঘ। তারা কিন্তু বেশ কিছু চমক দিতে চলেছে এবছরের সিএফএল এ, মানে মোটামুটি অসাধারণ কিন্তু একটা টিম করতে চলেছে। তো যতদূর আমরা জানতে পেরেছি তারা কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সাইন করেছে। তার মধ্যে বলে রাখি রিসেন্টলি একজন প্লেয়ার যে কিন্তু আইলিগ 2 চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু ইউনাইটেড হয়ে, সেই সৌভিক দাসকে কিন্তু সাইন করছে। সৌভিক দাস কিন্তু একসময় মোহনবাগানের হয়ে খেলেছিল, সরি ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছিল, এবং আন্ডার 16 ন্যাশনাল টিমেরও কিন্তু ক্যাপ্টেন ছিল। এই সৌভিক দাসকে সাইন করেছি। এছাড়া বলে রাখি শুভম রয় গত বছর ভবানীপুরের গোলকিপার ছিল, ওকে সাইন করেছে। রানা ঘরামিকে সাইন করেছে, ও ভবানীপুরে ছিল। অমিত টুডুকে সাইন করেছে, পিয়ারলেসে ছিল। সৌভিক দাসের কথা তো বললাম। এছাড়া দেবজিৎ বসাককেও সাইন করেছে, খুব প্রমিসিং আন্ডার 23 প্লেয়ার। প্রসেনজিৎ পাল, এই প্রসেনজিৎ পালও কেউ সাইন করেছে, যে কিন্তু গত বছর এরিয়ানে ছিল। তো বুঝতেই পারছো সিনিয়র ইয়ং প্লেয়ারকে নিয়ে কম্বিনেশন করে কিন্তু যথেষ্ট ভালো একটা টিম করছে। আর এই টিমের কিন্তু মেন্টার বা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কিন্তু রঞ্জন ভট্টাচার্য আছে। তো দেখা যাক সুরুচি সংঘ কিরকম পারফরমেন্স করে, ওরা একটা বিশাল কিছু চমক কলকাতা ফুটবল লিগে দিতে পারে কিনা। তো এগুলোই আপডেট ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে। তোমাদের কি বক্তব্য, আপুইয়াকে নিয়ে কি বক্তব্য, যে ইস্ট বেঙ্গলে আসবে না মোহনবাগান আসবে, না ওর জন্য বেটার হচ্ছে মুম্বাই সিটিতে থেকে যাও, সেটা নিয়ে অবশ্যই তোমরা জানিও। আর ইন্ডিয়ান ফুটবলের ন্যাশনাল টিমের যে কথাগুলো বললাম, যে এতগুলো প্লেয়ার কিন্তু থাকছে না ইনজুরির জন্য, তো সেটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে। ক্যাজুয়াল ক্রিকেটটা অবশ্যই ওখান থেকে কিন্তু যারা টি শার্ট কিনতে কিনে নিও। তো চলো আজকের মতো টাটা।